সকাল থেকেই শর্মার মেজাজটা থমথমে হয়ে আছে। মেয়ের বিয়ের পরেই প্রথম জামাই ষষ্ঠী। কত সাধ ছিল, মেয়ে জামাই এনে ঘটা করে পালন করবেন আজ। আশেপাশের লোকজনকে দেখিয়ে দেবেন জামাই আদর কাকে বলে। দেখতে শুনতে মন্দ নয়, উঁচু পোস্টে চাকরি করে, মিষ্টভাষী, শান্ত স্বভাবের জামাইটিকে নিয়ে প্রচণ্ড গর্ব ছিল তার। কিন্তু সেই জামাই যে আস্ত একটা বকাটে সেটাই জানতে বাকি ছিল শুধু। কত করে বললেন, বাবা প্রথমবার ষষ্ঠী করতে আসবে, একটা গাড়ি বুক করে পাঠিয়ে দিচ্ছি। কর্তাকে দিয়েও বলা করালেন, কিন্তু ঠ্যাটা জামে সেই এক কথা, 3-4টে তো স্টেশন, ও আমরা ট্রেনেই চলে যাব। কাল রাতে মেয়ে জামাই যখন রিক্সা থেকে নামল, আওয়াজ পেয়ে ছুটে গিয়েছিলেন শর্মা। কিন্তু তারপরেই হোঁচট। জামাইয়ের দু হাতে পুরো ন্যাড়া বোঝা, এমনকি মেয়ের হাতেও ছোট্ট একটা ব্যাগ কেবল। সামনের বাড়ির মাথাও এবার প্রথম জামাই ষষ্ঠী করতে এসেছে। বাম্বা, সকালে দুজনে যখন ওদের বাড়ির সামনে এসে দাঁড়ালো, আশেপাশের লোক পর্যন্ত ভিড় করে দাঁড়িয়ে গিয়েছিল। তিনিও কৌতূহল রাখতে না পেরে মুখ বাড়িয়েছিলেন বারান্দা থেকে। মাধুর বর এক হাতে ইয়া বড় একটা ইলিশ মাছ আর অন্য হাতে মিষ্টির হাঁড়ি নিয়ে মুচকি হেসে ভিড় ঠেলে এগিয়ে গিয়েছিল। নিখুঁত করে পরা ধুতি আর পাঞ্জাবিতে একেবারে রাজপুত্রের মতো দেখাচ্ছিল মাধুর বরকে। বিকেলে মাধুর মা জামাই রানার মিষ্টি দিতে এসেছিল। তার সাথে শুনিয়ে গিয়েছিল ষষ্ঠীতে জামাই দেওয়া 2খানা ঢাকাই জামদানি আমদানির গল্প। শর্মা স্পষ্ট দেখেছিলেন গর্বে মাধুর মায়ের বুকের ছাতি যেন 10 গুণ বেড়ে গেছে। আর নিজের জামাইকে দেখো, গলার কাজটা কেমন তেতো লাগছিল শর্মার। মৃদু তিরস্কারের সুরে শুধু মেয়েকে বলে উঠেছিলেন, আজ একটা শাড়ি পরে আসতে পারতিস। মেয়ে ঠোঁট উল্টে বলেছিল, পাগল, এই গরমে ওসব কে পরে। শর্মা জবাব না দিয়ে রান্নাঘরে ঢুকে গিয়েছিলেন চা করতে। রাতে খাওয়ার পর ছোট্ট একটা প্যাকেট নিয়ে মেয়ে এসেছিল শর্মার ঘরে। মা, এটা তো জামাই কিনেছে তোমার জন্য। জামদানির আশা অনেক আগেই ছেড়েছেন শর্মা, তবুও প্যাকেটটা দেখে কৌতূহল হয়েছিল ভীষণ। কি জানি গয়না টয়না নয় তো? কি রে এটা? অক্সিমিটার। প্রচণ্ড অবাক শর্মা। এটা দিয়ে কি হবে? অক্সিজেনের লেভেল মাপবে। শর্মার মেজাজের লেভেল কে মাপে তারই ঠিক নেই। এসব ছাইপাস না কিনে জামাইকে তো বলতে পারতিস একটা শাড়ি আনতে। সব জানতা মেয়ে অমনি বলে কি না, তোমার এক গাদা নতুন শাড়ি আলমারিতে ভরা, এটা বরং তবু কাজে লাগবে। এই আবার কেমন ধারা কথা? আলমারি শাড়ি আর জামাইয়ের দেওয়া শাড়ি এক হলো? খানিক্ষণ গুম হয়ে থেকে বলেই ফেলেছিলেন শর্মা, হ্যাঁ রে, জামাইয়ের দেখছি মাথাটা খারাপ। তাই বলে তোরও কি কোনো আক্কেল জ্ঞান নেই? প্রথমবার ষষ্ঠী, শাশুড়িকে একটা শাড়ি দিতে হয় না? মেয়েও সঙ্গে সঙ্গে হা হা করে উঠেছিল। জামাই ষষ্ঠী তোমার আর তোমার জামাইয়ের ব্যাপার, এর মধ্যে আমার আক্কেল টেনে আনবে না। আমি কি? কাল তো শুধু জামাইয়ের দিন, আমি তো ফাও এসেছি। ও মা, শোনো মেয়ের কথা, তুই আছিস তবেই না জামাই। মুখ পাকালো মেয়ে। তাহলে সকালে উঠে ফোঁটাটা আমাকে দিও। আমি যা যা ভালোবাসি শুধু সেগুলো বাজার হবে। সবচেয়ে ভালো খাবারগুলো আমার পাতে দেবে। বাজে বকিস না, কত খাস যেন। কালকে তোর জন্য গলদা চিংড়ি আনাবো। আর জামাই মানুষ, একটু আদর আপ্যায়ন করতেই হয়, যাতে আমার মেয়েটাও শ্বশুরবাড়িতে আদরে থাকে, বুঝলি? মেয়ে কী বুঝেছিল রামই জানে, কিন্তু শর্মা সকাল থেকে কোনো কিছুই ভালো বুঝছিলেন না। সাত সকালেই 5 পাতার একটা ফর্দ ধরিয়ে দিয়েছিলেন তিনি কর্তা পরিতোষবাবুর হাতে। রেওয়াজি খাসি 1 কেজি, ভেটকি ফিলে, গলদা, ইলিশ, ডিমওয়ালা, নারকেল, দুধ, কাজু, কিশমিশ, দই, রসগোল্লা, রাবড়ি, 7 রকমের ফল, পান। পড়তে পড়তে আর একটু হলে পরিতোষবাবুর প্যান্টটা কোমর কোলে মাটিতে নেমে যাচ্ছিল। কোনো রকমের বেল্ট দিয়ে তাড়াতাড়ি কোমরের সাথে কষে বাঁধলেন। ভাগ্যিস বাথরুমটা সারানোর জন্য আগের দিন ব্যাংক থেকে 1 গোছা টাকা তুলে এনেছিলেন, নইলে যা ফর্দ গিনে ধরিয়েছে, 2-1টা অঙ্গপ্রত্যঙ্গ বাজারে বন্ধক রেখে আসতে হতো আজ।
কোনটা দিয়ে শুরু করবেন ভাবতে ভাবতেই কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল তার। রুমাল বের করে মুছতে যাবেন, জামাই এসে ছোঁ মেরে কেড়ে নিল ফর্দটা। দেখি লিস্টটা। বাপরে, দেখি ফর্দ না চিত্রগুপ্তের খাতা। আপনি থাকুন, আমি যাচ্ছি। দাঁতে ব্রাশ ঘষতে ঘষতেই ফতোয়া জারি হলো। এই অযাচিত দেবমিতে মনে মনে প্রচণ্ড বিরক্ত হলেন সরমা, কিন্তু জোর করে মুখে হাসি টেনে আনলেন। না না, তুমি ওসব পারবে না, তোমার বাবা গুছিয়ে নিয়ে আসবে ক্ষণ। তুমি বরং মুখ ধুয়ে এসে চা খাও দেখি। চা ফর্দ দেখছি, গুছিয়ে না, বলুন পুরো বাজারটা উড়িয়ে আনতে হবে। এই গরমে ওনাকে আর যেতে হবে না, যা কেনার আমিই কিনে আনছি। আর হ্যাঁ, আজকে রান্নাটাও আমি করব কিন্তু। মুখে আস্ত ইঁদুর ঢুকে গেলেও এতটা হাঁ হতেন না সরমা। বাবা, এসব কি বলছো তুমি? জামাই মানুষ রান্না করবে মানে? সে কি, এসব সুশিক্ষা আপনার মেয়েকে দেননি? আমাকে দিয়ে পরশু ডাল আর ডিমের ঝোল রাঁধালো, রান্নার লোক আসেনি বলে। ব্যাপার সুবিধের নয় বুঝে পেছনের দরজা দিয়ে শোধ করে কেটে পড়লেন পরিতোষবাবু। সেই থেকে সরমার মেজাজ টঙে উঠে আছে। ছি ছি, নূতন জামাই হাফ প্যান্ট পরে ভাঙা সাইকেলটা নিয়ে ড্যাং ড্যাং করে বাজারে চলে গেল। ফর্দটা পর্যন্ত ফেলে রেখে গেছে, এত ব্যাগ কেলে। জামাই অবশ্য আধা ঘন্টার মধ্যেই ফিরে এসেছে, কিন্তু বাজার দেখে সরমার হার্টফেল হওয়ার জোগাড়। অল্প একটু খাসির মাংস আর কটা চিংড়ি মাছ রয়েছে থলেতে। ইলিশ, ভেটকি, মিষ্টি, দুধ, কাজু, কিশমিশ কিচ্ছু নেই। খাসি খেলে নাকি কোলেস্টেরল বাড়ে, তাই অল্প করে এনেছে। ইলিশের নাকি সোনার সমান দাম। অত ফল খাবে কে? বাড়িতে সবার সুগার, মিষ্টি কেনা মানে পয়সা দিয়ে বিষ কেনা। সরমার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। শ্বশুরই তো যাচ্ছিল বাজারে, কে বলেছিল তাকে বাহাদুরি মারতে? আর একজনও তেমনি, যত রাগ গিয়ে পড়ল তার পরিতোষবাবুর ওপর। উনি যত নষ্টের গোড়া। আজ বুড়োকে শুধু আলু সেদ্ধ ভাত দেবেন তিনি। ভাগ্যিস ঘরে আমার কলা ছিল। নারকেল, খেজুর আর একটা হরিতকি দিয়ে কোনো রকমে 5টা ফল বানিয়ে পুজো সারলেন তিনি। প্রণাম করার সময় মাটিতে মাথা ঠেকিয়ে এক মনে মা ষষ্ঠীকে ডাকতে লাগলেন। হে মা ষষ্ঠী, আমার জামাইটাকে একটু বুদ্ধি শুদ্ধি দাও মা, একেবারে মাথা খারাপ, ঠিক করে দাও মা। মা, মা গো। ওদিক থেকে জামাই তাড়া দিতে লাগলো। ভগবানের কাছে অত চাইতে নেই, তাড়াতাড়ি করুন, আমাকে আবার রাঁধতে যেতে হবে। সরমা কটমট করে তাকালেন শুধু। তারপর চন্দনের ফোঁটা দিয়ে দিলেন জামাইয়ের কপালে, হাতে মঙ্গলসূত্র বেঁধে দিলেন। কিন্তু যেই না পাখা দিয়ে হাওয়া করতে গেছেন, আবার ফুট কাটল জামাই। পাখা দিয়ে হাওয়া না করে ফ্যানটা চালিয়ে দিন না, খুব গরম লাগছে। সরমার খুব ইচ্ছে করছিল পাখার ডান্ডাটা দিয়েই জামাইয়ের পিঠে একটা বসিয়ে দিতে, কিন্তু একে নতুন জামাই, তাই পরের বাড়ির ছেলে। সরমা চুপচাপ নিজের ঘরে বসে আছেন। জামাই অর্ডার করেছে যতক্ষণ সে রান্না করবে কেউ যেন না ঢোকে। রান্নার সময় তার কোনো রকম ডিস্টারবেন্স পছন্দ না। মনে মনে সত্যি দমে গেছেন তিনি। জামাই যে এমন মাথা খারাপ, মেয়ে ঘুণাক্ষরে জানায়নি তাকে। আর মেয়েই বা কম কি, সকাল থেকে এখনও বিছানা ছেড়েই উঠতে পারেনি। পেতরির মতো বাসি জামা কাপড়ে মোবাইল টিপে যাচ্ছে সকাল থেকে। আশেপাশের বাড়ির মেয়েগুলি কি সুন্দর সেজেগুজে তাদের বরদের নিয়ে বেড়াতে বেরিয়েছে। বড় করে একটা নিঃশ্বাস ফেলেন তিনি। সবই কপাল, নইলে শিব ভরতে গিয়ে মাদর হবে কেন? তার জামাইও তো কোনো অংশে কম ছিল না কারোর থেকে। প্রথমবার জামাই ষষ্ঠী, কত কি ভেবে রেখেছিলেন তিনি। রিম্পির মা, বাড়ি আছো না গিয়ে? পালগিন্নির গলা পেয়ে বাইরে বেরিয়ে এলেন সরমা। বড় মেয়ে আর জামাই নিয়ে দাঁড়িয়ে আছেন পালগিন্নি। প্রতিবারই আসেন তিনি মেয়ে জামাইকে নিয়ে। জামাইটি ভীষণ গম্ভীর, দেখলেই সমীহ করতে ইচ্ছে করে। পালগিন্নি একা একা বকর বকর করে যান আর নিজের জামাইয়ের প্রশস্তি গেয়ে যান। কিছু যদি ভুলে যান, জামাইটি তখন ধরিয়ে দেয় শুধু। প্রমোশন হয়েছে ঠিকই, তবে ডবল প্রমোশন। আসলে আমাদের সুইজারল্যান্ড যাওয়া ক্যান্সেল হয়ে গেল, ওর শরীর খারাপ হলো বলে, তাই কাশ্মীরই গেলাম। ছুটি নিতেই পারতাম, কিন্তু কাল একটা প্রেজেন্টেশন আছে, আর বস কিছুতেই চায় না আমি ছাড়া অন্য কেউ সেটা দিক। শর্মা শুনতে শুনতে বিরক্ত হয়ে যেতেন আর ভাবতেন, রোশো, আমার জামাই আসুক, তারপর আমিও শোনাবো গপ্প। আর একটা দীর্ঘশ্বাস ফেললেন শর্মা। মানুষ ভাবে এক, হয় আরেক। রিম্পির বরের সাথে দেখা করাতে নিয়ে এলাম ওদের। কই জামাই কই?
ভালো করেছেন দিদি, আসুন না, ভেতরে আসুন। বলেই শর্মার খেয়াল হলো ভেতরের অবস্থাটা, কিন্তু তীর বেরিয়ে গেছে ততক্ষণে। রান্নাঘরে ঢুকেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে দিলেন শর্মা। গ্যাসের দুটো ওভেনই দাউ দাউ করে জ্বলছে, খালি খালি। বাটিটা খোলা অবস্থায় পড়ে আছে মাঝখানে। রেওয়াজি খাসি থেকে সমস্ত চর্বিটুকু ছাড়িয়ে নিয়ে নোংরা ফেলার প্লাস্টিকের ওপর রাখা। অন্তত গোটা 15 বাটি পরপর বসানো। কোনোটায় হলুদ, কোনোটায় নুন, কোনোটায় গরম মশলা। নুনের কৌটোর ঢাকনা হলুদের কৌটোর ওপর বসানো। সকালে বেঁধে দেওয়া হাতের সুতোটা দিয়ে তেলের পাউচ প্যাকেটটার মুখটা আটকানো। আর তার হীরের টুকরো জামাইটি ছোট্ট একটা হাফ প্যান্ট পরে খালি গায়ে দুপা দুদিকে ছড়িয়ে মেঝেতে বসে একমনে পেঁয়াজ ছুলছে আর গোপালের ভোগ রাঁধার কড়াইয়ে রাখছে। কপালে চন্দনের ফোঁটাটা নাক অব্দি গড়িয়ে এসেছে। পেঁয়াজের ছাঁচে দু চোখ দিয়ে জলের ধারা গাল অব্দি গড়িয়ে এসেছে। শর্মার ঘাড়ের ওপর দিয়ে পালকিন্নি সেই দৃশ্য দেখে শিউরে উঠলেন। নতুন জামাইয়ের শ্বাস দেখে তার মেয়েও ফিক করে হেসে দিল। আর পালকিনির জামাই আরও গম্ভীর হয়ে রইল। শর্মা লজ্জায় ঘেন্নায় পারলে মাটির সাথে মিশে যান। জামাই এতজনকে দেখে একটু অপ্রস্তুত। তাড়াতাড়ি মাটিতে পড়ে থাকা গেঞ্জিটা তুলে গায়ে গলিয়ে নিল। তারপর শাশুড়ির দিকে তাকিয়ে কৈফিয়তের সুরে বলল, দুটো কড়াইতেই হ্যান্ডেল নেই। ধরতে অসুবিধে হয় বলে আপনার ঠাকুর ঘরের যে কড়াইটা ছিল ওটা নিয়ে এসেছি রাঁধব বলে। শর্মা ভিড়মি খাবেন খাবেন করছেন। পালকিনি প্রথম মুখ খুললেন। সে কি, জামাই মানুষ রান্নার ঠাকুরের মতো কাজ করবে? তারপর যেন দেওয়ালকেই শুনিয়ে শুনিয়ে বললেন, কি দিনকাল যে পড়েছে। আমাদের টুয়ার বরের বাবা এসব মেয়েলি ব্যাপার স্যাপার নেই। শর্মা জামাই মিষ্টি করে হাসল একটু। তারপর নিরীহ মুখে জিজ্ঞেস করল, ও হো, টুয়াকেই ম্যালেরিয়া হয়েছিল বলে 2 মাস আপনাদের এখানে রেখে গেছিল না? রিম্পি বলেছিল আপনি নাকি ভীষণ রেগে গিয়েছিলেন তখন। তা জামাই মানুষ, পেটুক ঠাকুরের মতো খাবে, ধরাচুরো পরে পটের বিবি ঠাকুর সেজে থাকবে, খামোকা হাত পুড়িয়ে রাঁধতে যাবেই বা কেন? পালকিনি আর এক মুহূর্ত দাঁড়াননি। শুধু তাকে না, তার জামাইকেও এভাবে অপমান। যাওয়ার আগে একবার শুধু বিড়বিড় করেছিলেন, বাঁদর একটা। জামাই অবশ্য গ্রাহ্যই করেনি। এখন সে সবাইকে খাওয়ার পরিবেশন করতে বসেছে। আজকে নাকি শাশুড়িকে আগে খেতে হবে। হ্যাঁ, শর্মাকেও শ্বশুর করে এসে বসতে হয়েছে টেবিলে। সুগার কোলেস্টেরল আছে বলে 1 কুচি মাংস দেওয়া হয়েছে তাকে, সাথে 1.5 কাপ ভাত আর 1 বাটি দেহির মতো স্বচ্ছ টলটলে মাংসের ঝোল। আপাতত মনের দুঃখে শর্মা তাতেই সাঁতার কাটছেন।